একাধিক এই যে 207 জন এমএলএ তারা এই 3 মাসের মধ্যে তারা ফোন রিসিভ করছে না। যারা সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তারা তার স্থানীয় এমএলএ কে ফোন করছে। আমি বলছি অত্যন্ত জনপ্রিয় একজন এমএলএ সজল ঘোষ, বরানগর থেকে এরকম 8-10টা অভিযোগ, তারা রিটেন অভিযোগ বিজেপি সল্টলেকের কার্যালয়ে করেছে যে তারা এমএলএ কে ফোন করছে পাচ্ছা। অত্যন্ত জনপ্রিয় এমএলএ। কি বলছো? সজল ঘোষ? সজল ঘোষের মতো একজন। আমি তো বলছি সজল ঘোষ এরকম একজন জনপ্রতিনিধি যাকে বিভিন্ন নাগরিক পরিষেবা দেওয়ার জন্য সব সময় পাওয়া যায়। এবং মানে সজল ঘোষের যদি মানে প্রচারের ভিডিওগুলো আমরা দেখি, প্রচার চলাকালীন একবার প্রচন্ড বৃষ্টি হলো বরানগরে, সজল ঘোষ চলে গেলেন, সেই জল পায়ে তিনি বললেন যে আপনাদেরকে দেখতে এসেছি, আপনাদের বিধায়ক কোথায়, বিধায়কের দেখা দিই, সায়ন্তিকাকে খোঁচা দিই। একেবারে আমি এইটাই তোমাকে প্রমাণ কোটানকো দিতে চাইলাম, তার মতো অত্যন্ত সক্রিয়, অত্যন্ত জনপ্রিয় 2026-এ সব থেকে যদি বেশি কেউ প্রচার করে থাকে, মানে খেটে থাকে, তার নাম সজল ঘোষ। তাহলে যদি তার বিরুদ্ধে অভিযোগ উঠে থাকে তাহলে আর এমএলএ গুলো কি করছে, তাহলে তুমি আভাসটা বোঝার চেষ্টা করো। এবং এটা সত্যি, তুমি নিজেও ফোন করো কোনো একটা এমএলএ কে, আমরা যদি এখান থেকে স্টুডিওয়ে বসে ফোন করি তাকে একটা ফোন পাওয়া যাবে না। কিন্তু এটা নিয়ে আরএসএস কিন্তু অত্যন্ত চিন্তা প্রকাশ করে। এটা হতে পারে, দেখো একটা কথা ঠিক, আগের বিরোধী দলে যখন ছিলেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ আর বিধায়ক সজল ঘোষের মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে, এটা স্বাভাবিক। তার কাছে একটা বিধানসভা, তার প্রচুর দায়িত্ব বাড়বে, হাজার হাজার ফোন তার কাছে আসবে। সত্যি তা প্রত্যেকেই তো একজন মানুষ, কিন্তু তার পক্ষে তো ফোন রিসিভ করা সম্ভব নয়। কিন্তু সত্যি তো তারা যদি বিধায়ক হয়, তাদের যদি বিধায়কের অফিস থাকে, তাহলে সেরকম তো কিছু ব্যবস্থা করতে হবে যাতে হয়তো এটা তো সত্যি একটা বিধানসভা কেন্দ্রে কত ভোটার, শুধু একটা ওয়ার্ডেই যদি 38-40 হাজার ভোটার হয়, তাহলে একটা বিধানসভায় যদি 10টা ওয়ার্ড থাকে তাহলে কত ভোটার। এটা সত্যি বাস্তব যে সবার ফোন রিসিভ করা যাবে না, কিন্তু কিছু তো তাদের জন্য ব্যবস্থা করতে হবে। সপ্তাহে বা হয়তো মাসে একবার যদি তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়, বা তার বিধায়ক কার্যালয়। কিন্তু এই যে বিষয়গুলো, এটা নিয়ে আরএসএস অত্যন্ত, আমি ঠিক এই জায়গা থেকেই তোমার কাছে প্রশ্ন, আরএসএস এর যে গোপন মিটিং, সেই মিটিংয়ে নাকি বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মানে বলা হচ্ছে যে একটা আলটিমেটাম নাকি দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বকে। ঠিক কি আলটিমেটাম, কতদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে? যেটা প্রাথমিকভাবে জানতে পারছি 6 মাসের আলটিমেটাম দেয়া হয়েছে। এবং তারা বলেছে অলরেডি তারা 3 মাস অলরেডি তাদের মানে বিজেপি পার্টির কাছে, আচ্ছা, তারা কিন্তু একদম পার্টির যারা সংগঠন মন্ত্রী আছেন, অমিতাভ চক্রবর্তী বা পার্টির রাজ্য সভাপতিকে আরএসএস এর তরফ থেকে একজন কেন্দ্রীয় নেতা অরুণ কুমারজি ইতিমধ্যেই দেখো, এই যে বিজেপির বিধায়করা ভাবছে বসে বসে বাড়িতে যে তাদেরকে কেউ নজর করছে না, তার লোক তোলা তুলে যাচ্ছে, তার লোক স্থানীয় প্রমোটারকে হুমকি দিয়ে যাচ্ছে, বা তার লোক তৃণমূলের কাউন্সিলরকে হুমকি দিচ্ছে, বলছে তুমি অ্যাডজাস্টমেন্ট করো। এইটা যারা বা তারা স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করছে না, যদি এইটা কোনো বিজেপি বিধায়ক ভেবে থাকে এটা তিনি ভুল করছে। আরএসএস কিন্তু তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত তারা রিপোর্ট তৈরি করছে তারা কি করেছে। এবং ইতিমধ্যেই যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই আরএসএস এর তরফ থেকে দিল্লিতে একেবারে নাগপুরে কিন্তু মোহন ভাগবতের কাছে সেই রিপোর্ট পৌঁছে গিয়েছে। এবং এই ডিসেম্বর মাসেই মোহন ভাগবত আরএসএস প্রধান তিনি কিন্তু কলকাতায় আসছেন, এবং একদিন দুদিন নয়, আমার কাছে যা খবর আসছে তিনি প্রায় 7 দিন থাকবেন। এবং তিনি অত্যন্ত চিন্তা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্বপ্ন সেটা তারা পূরণ করতে পেরেছে অনেক কষ্ট করে, তাহলে সেখানে জাস্ট 3 মাসের মধ্যে এত পাবলিকের ক্ষোভ, এত সাধারণ মানুষের ক্ষোভ কান পাতা যাচ্ছে না, তাহলে এই সরকারটা কিভাবে চলছে। এবং একদম মোহন ভাগবত তিনি নিজে যখন এই অভিযোগ পেয়েছেন তিনি কিন্তু দৌড়ে নাগপুর থেকে আসছেন কোথায়, কলকাতায়। ডিসেম্বর মাসে তিনি 1 সপ্তাহ থাকবেন। এবং আমি একদম স্পেসিফিকভাবে আরএসএস এর তরফ থেকে যেটা জানতে পারছে 3 মাস কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে, এবং 3 মাস পুরো কোন এমএলএ কি করেছে। এখনো অনেক এমএলএ আছে যারা নিয়মিত তাদের যে বিধায়ক যে কার্যালয় সেখানে বসছে না, সাধারণ মানুষ সার্টিফিকেট নিতে আসার জন্য ফিরে যাচ্ছে। ইতিমধ্যে একাধিক বোর্ড ভেঙে গেছে, এবং একজন ক্যাবিনেট মন্ত্রী তারা পাবলিকের সঙ্গে দেখা করছে না। মানে তারা এখন এই 3 মাসের মধ্যে এমন ভাব করছে ধরাকে সরাক জ্ঞান করছে না। কিন্তু এইটা কিন্তু আরএসএস প্রবলভাবে আপত্তি করছে। যদি সাধারণ মানুষ
তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই গদিতে তাদেরকে বসিয়েছে, ক্ষমতা বদল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় একজন নেত্রী, তার সরকার, তার বিরুদ্ধে তো এই তোলাবাজির অভিযোগ ছিল। পাবলিক তো ওই ভীত সন্তুষ্ট হয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। একদমই। এবং এটা আরএসএস অত্যন্ত চিন্তা প্রকাশ করেছে। তারা একটি গোপন মিটিং করেছে এবং দিল্লির দুজন হেভিওয়েট আরএসএস নেতা তারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সে দিল্লি থেকে। এবং এটা জানা যাচ্ছে যে মোহন ভাগবত কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে আসবে এবং ডিসেম্বর মাস পর্যন্তই আলটিমেটাম তারা কিন্তু দিয়ে দিয়েছে। এবং এরপর কিন্তু বিধায়কদের ওপর কড়া ব্যবস্থা কিন্তু নেবে এবং পার্টির ইতিমধ্যেই সাসপেন্ড শুরু হয়ে গেছে। না, আমার কথা হচ্ছে যে এই যে জায়গাগুলো দেখো, আলটিমেটাম ডিসেম্বর, তো ডিসেম্বরেই আবার নভেম্বর ডিসেম্বরেই কর্পোরেশনের ভোটটাও রয়েছে। একদিকে বিজেপির সংগঠন সরকারে আসলেও বিজেপির যে একদম ঝাঁপিয়ে পড়ে সংগঠনের কাজ করবে এই রকম সংগঠন সারা রাজ্য জুড়ে সব জায়গায় নেই। উত্তরবঙ্গে রয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় রয়েছে, সব জায়গায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সংগঠনকে ধরার জন্যই কি এই তৃণমূলের যারা লোকাল নেতা তাদেরকে দলে নিতে হচ্ছে, দলে ভিড়তে হচ্ছে, এই রকম কি বিষয়? আর এটাকে রোখার জন্য সংঘ বা আরএসএস কতটা তৎপরতার সঙ্গে কাজ করছে সেটা যদি আমাদের দর্শকদের একটু বিশ্লেষণ করো। দেখো, আরএসএস প্রাথমিকভাবে একটি রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে কিন্তু অত্যন্ত চর্চা হচ্ছে, যেটা হচ্ছে আরএসএস আগে যে শাখাগুলো করত, ইতিমধ্যেই আমরা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তারা কিন্তু বিজেপিকে একটা ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছিল। এবং আরএসএস-এর যে অভ্যন্তরীণ রিপোর্ট হাতে আসছে, প্রত্যেকটা বিধানসভা নিজস্ব সংগঠনের যে রিপোর্ট উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে আগে হয়তো আরএসএস সেই বিধানসভা কেন্দ্রে যদি কোনো একটা শাখা করত, সেখানে যদি 5 জন লোক আসতো, মানে তারা একটা রেশিও বলেছে, সেখানে কিন্তু একজন 50 জন লোক আসছে। 5 জনের জায়গায় 50 জন, কত শতাংশ তুমি এটা ক্যালকুলেশন করো। এবং যারা আসছে তারা কিন্তু প্রত্যেকে শিক্ষিত, বুদ্ধিজীবী, শিক্ষক, মানে সমাজের একেবারে বিশিষ্টজন। এবং তারা ইতিমধ্যেই প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে তারা এই সমাজের বিশিষ্টজনদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে বিভিন্ন আরএসএসের যে কর্মসূচি, যে সামাজিক যে সেবামূলক যে কর্মসূচি, সেখানে যুক্ত করছে, তাদেরকে ডাকছে। তো আরএসএসের যেটা বক্তব্য, এই যে এটা তুমি যে কথাটা বলে একেবারে সত্যি, বিজেপি এই যে যদি বলে থাকে বিজেপির সংগঠনের জোরে জিতেছে, এটা বিজেপির কি সংগঠন ছিল সেটা তুমিও দেখেছো, আমিও দেখেছি। এটা একটা বোঝা গেল, পাবলিক যদি চায় তাহলে কিন্তু সংগঠনের দরকার হয় না, সেটা এবার প্রমাণ হলো। এবং সত্যি তো কলকাতা বিজেপি এই জায়গা থেকে এটাও আরএসএস বুঝতে পারছে, কারণ আরএসএস তো দেশের পালসটা বুঝতে পারে। মোহন ভাগবত তিনি জেনজির সঙ্গে কথা বলবেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে পাবলিকের পালস কি বলছে সেটাও খুব ভালো এখনই মাপতে শুরু করে দিয়েছে আরএসএস। এবং মানে ভাবগতি যে খুব একটা ভালো না সেটাও নিশ্চিত এই গোপন মিটিংয়ে উঠে এসেছে। সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, এবং আপনারাও যারা এতক্ষণ আমাদের এই আলোচনা দেখছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন।